একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের একটু অভয় দিয়ে একটা প্রশ্ন করি, 200 আসনের বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা? খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নটি শুনে মির্জা ফখরুলকে কিছুটা বিব্রত হতে দেখা যায়, কিন্তু তারেক রহমান অত্যন্ত স্পষ্ট, তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দেন, জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হলো জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ছোট কিন্তু শক্তিশালী উত্তরটি শুনে সম্মেলন কক্ষে উপস্থিত নির্বাচিত সদস্য ও নেতাকর্মীরা জোরে হাততালি দিয়ে সমর্থন জানান। এই উত্তরের সৌন্দর্য এখানেই যে তারেক রহমান কোনো প্যাঁচালো, অস্পষ্ট বা বিতর্কিত কথা বলেননি, যা পরবর্তীতে বিরোধী পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারত। বরং তিনি সরাসরি জনগণের সমর্থন ও আস্থাকে বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে তুলে ধরেছেন। এতে তিনি নির্বাচনকে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে উপস্থাপন করেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উত্তরটি অনেকের কাছে বুদ্ধিদীপ্ত, আইকিউ সমৃদ্ধ বলে মনে হয়েছে, কারণ এতে প্রশ্নের ইঞ্জিনিয়ারিং শব্দটিকে তিনি নেগেটিভ অর্থ যেমন নির্বাচনে কারচুপি বা ম্যানিপুলেশন থেকে ইতিবাচক অর্থে তথা জনগণকে আকর্ষণ করার দিকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি ইঞ্জিনিয়ারিং শব্দটিকে ক্ষমতার কারসাজি থেকে সরিয়ে জনগণের আস্থার দিকে স্থানান্তর করলেন, অর্থাৎ ভোটের ফলাফলকে তিনি কোনো কৌশলী ব্যবস্থাপনার ফল নয় বরং জনসমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকে একে স্মার্ট, ক্লাসি এবং রাজনৈতিক পরিপক্কতার উদাহরণ হিসেবে দেখছেন। এটি বিএনপির নতুন যুগের শুরুতে নেতৃত্বের আত্মবিশ্বাস ও জনমুখী চিন্তাভাবনাকে তুলে ধরে। জানা যায়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সরকার গঠনের পথে। ভোটের দুদিন পর তিনি দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিক অশোক রাজ বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে বিএনপি তাদের পররাষ্ট্রনীতি ঠিক করবে। ভারত, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা কিভাবে হবে তা জানতে চান যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক আলিশা রহমান সরকার। বিএনপি সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা এগিয়ে নিয়ে যাবে কিনা সে প্রশ্ন করেছেন তিনি। এই প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে কখনোই হবে না। সরকার গঠন করার পর বিএনপির মূল চ্যালেঞ্জ কি হবে তা জানতে চান কাতার ভিত্তিক আল জাজিরার একজন সাংবাদিক। তারেক রহমান বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। দেশের অর্থনীতিকে ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনৈতিকীকরণ করেছে, সেজন্য সুশাসন নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়ন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশলকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কিভাবে দেখছেন, চীনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করব। যা কিছু বাংলাদেশের স্বার্থের পক্ষে না, স্বাভাবিকভাবেই আমরা সেদিকে যাব না। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়ে তিনি বলেন, এটা যদি অর্থনীতির জন্য সহায়ক হয় সিদ্ধান্ত নেব। শেখ হাসিনার বিচার এবং সার্ক পুনর্গঠনের বিষয়ে জানতে চান পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক এজাজ সাইদ। তারেক রহমান বলেন, সার্ক গঠনের উদ্যোগ বাংলাদেশের ছিল, তাদের সরকার সার্ককে সক্রিয় করতে চায়। সরকার গঠনের পর তারা এই বিষয়ে আলোচনা করবে। শেখ হাসিনার বিচারের বিষয়ে তারেক রহমান বলেন, এটা আইনি ব্যবস্থার উপর নির্ভর করবে। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তারেক রহমান বলেন, তারা আরও বেশি ব্যবসা নিয়ে আসবেন এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করবেন।